এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সমস্ত জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর অঙ্গীকার। ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, ৭৫ পরবর্তী সরকারগুলো শত্রুতা করে কোনো কিছু অর্জন করতে পারেনি। গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে হুমকি দিল ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে বলে সংগঠনের উপমহাসচিব নাঈম কাসেমের হুঁশিয়ারি। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেশকিয়ান ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি শুক্রবার অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন। জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান পেয়েছেন ১,৬৩,৮৪,৪০৩ ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইয়েদ জালিলের প্রাপ্ত ভোট সংখ্যা ১,৩৫,৩৮,১৭৯। ১৯৫৪ সালে জন্মগ্রহণকালে নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের ১০ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তিনি কাউকেই ফেলে যাবেন না, সবার প্রতি তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তিনি বলেন, আমরা সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আমরা সবাই এই দেশের নাগরিক। ইরানের উন্নয়নের জন্য আমাদের প্রতিটি সুযোগকে কাজে লাগানো উচিত। তার উপর আস্থা রাখার জন্য পরে সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি জনগণকে ধন্যবাদ জানান। পেজেশকিয়ান বলেন, ইরানের প্রিয় জনগণ, নির্বাচন শেষ হয়েছে এবং এটি আমাদের ঐক্যের সূচনা মাত্র। আমাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমি আমার সম্মানে শপথ করছি, আমি আপনাদেরকে এই পথে একা রেখে যাব না। ইরানের নবম প্রেসিডেন্ট বিশিষ্ট হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন। স্কুলে লেখাপড়া শেষ করে এবং প্রথম ডিপ্লোমা অর্জনের পর তিনি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাবুল শহরে সামরিক বাহিনীতে সার্ভিস দেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা করবেন। ১৯৭৬ সালে তিনি তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডাক্তারি লেখাপড়া এবং জেনারেল সার্জারির উপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে মাসুদ পেজেশকিয়ান ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস থেকে কার্ডিয়াক সার্জারিতে একটি উপস্পেশালিটি লাভ করেন এবং পরে হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ হন। তিনি ৫ বছর তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেরও প্রধান ছিলেন।
2001 থেকে 2005 সাল পর্যন্ত প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামের প্রশাসনে পেজেশকিয়ান স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের জাতীয় সংসদে তিনি কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তবে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে প্রবেশ করেন 2008 সালে। দশম জাতীয় সংসদে তিনি উপস্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের প্রথম দিকে যে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে তিনি আবারও তাবরিজের প্রতিনিধি হিসেবে বিজয়ী হন। চলতি বছর মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হন। নির্বাচনে তিনি ন্যায় বিচার, ঐক্য এবং সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। নির্বাচনের আগে থেকে তিনি বলেছেন যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে একটি কমিটি গঠন করবেন যারা প্রশাসনের কর্মকাণ্ড দেখভাল করবে। ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে কোনো নতুন উত্তেজনা অবশ্যই যুদ্ধবাজদের জন্য ক্ষতিকর হবে। হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজার্তোর সাথে ফোনালাপে তিনি একথা বলেন। বাকেরি কানি বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতার পক্ষে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের অপরাধের ধারাবাহিকতা এবং লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের হুমকির কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ইরানের শীর্ষ কূটনৈতিক জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতি প্রমাণ করেছে যে দখলদারদের টিকে থাকা অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার উপর নির্ভর করে। ফোনালাপের এক পর্যায়ে আলী বাকেরি কানি ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরির রোটেটিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় সিজার্তোকে অভিনন্দন জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। আজ দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। 1971 সালের সেই রক্তের রাখি বন্ধনে আমাদের এ সম্পর্ক। ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে, ভারতের জনগণ, সরকার আমাদের আশ্রয় দিয়েছে। এ দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। 75 পরবর্তী সরকারগুলো 21 বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে প্রশ্ন তুলে তিনি বলেন, 68 বছর পর আমরা সীমান্ত সমস্যার সমাধান করেছি। বর্তমানে ভালো সম্পর্ক আছে বলেই আমরা বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমায় ভারতের কাছ থেকে পেয়েছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগামে সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এক সেনা জওয়ান নিহত হয়েছে। আজ সকাল থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। কাশ্মীরের কুলগাম জেলার মদেরগাম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশ। গ্রামের সেনা এবং পুলিশ কর্মকর্তারা ঢোকার পর শুরু হয় গুলির লড়াই। তল্লাশি অভিযান শুরুর পরে গ্রামে লুকিয়ে থাকা অন্তত 2-3 জন জঙ্গি গা ঢাকা দেয়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলার সময় এক সেনা জওয়ান গুরুতর জখম হন, পরে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কুলগামের ওই গ্রামে জঙ্গিদের সঙ্গে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর গুলির লড়াই চলছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, শর্টে 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। ইসলামী জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে একথা বলেন। তিনি বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কুরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আবু হামজা বলেন, যখন আমরা আমাদের শত্রুদের
দখলদার বলে উল্লেখ করে, তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস ও জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে, তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা। গত 9 মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে 38,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, খুব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলেও তার সংগঠন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি শুক্রবার রাশিয়ার স্পুতনিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অচিরেই ব্যাপক ভিত্তিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে না, তবে হিজবুল্লাহ সম্ভাব্য খরাপতম পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নিজের সামরিক অবস্থান ঢেলে সাজায়নি এবং যুদ্ধক্ষেত্রের নিখুঁত তথ্যের ভিত্তিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, সার্বিক পরিস্থিতি দেখে গাজায় একটি যুদ্ধবিরতি অত্যাসন্ন মনে হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নেয়ার জন্য শুধু যে তেল আবিবের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তাই নয়, সেই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। ওই হামলায় অন্তত 2 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। ভবনটি দখলদার সেনারা ব্যবহার করছিল। হিজবুল্লাহ নিক্ষেপ করার এসব রকেটের এক অংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সূত্রগুলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর উপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলেছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, পাশ্চাত্যের কোন শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত, তবে তা সত্ত্বেও এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেন। কাজাখস্তানের আস্তানা শহরের সাংহাই সহযোগিতা সংস্থা বা SCOর শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শুক্রবার দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বললেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে কোন দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেন দক্ষিণ আমেরিকায় অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে। এ সম্পর্কে দৃষ্টিপাতে রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। ব্রিটিশ সরকার আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের উপর কর্তৃত্ব বজায় রেখে এখন সেখান থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে,
ব্রিটেন দক্ষিণ আমেরিকা অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে 50 কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটির নাম লিওনেস মারিনোস। ওই দ্বীপের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম। এই তেল ক্ষেত্রটিতে 170 কোটি ব্যারেলেরও বেশি তেল রয়েছে, যা স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত রোজব্যাংক তেল ক্ষেত্রের চেয়ে কয়েক গুণ বেশি। ব্রিটিশ গণমাধ্যম বলছে, দ্বীপবাসীরা রাজি হলে এই তেল ক্ষেত্র থেকে ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারবে। ব্রিটেনের পাশাপাশি এই তেল ক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জকে ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর আর্জেন্টিনার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই দ্বীপগুলো ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হয়। কিন্তু মাত্র কয়েক বছর পর 1830 সালের দিকে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপে আক্রমণ করে এবং সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কারের পর স্থানীয় বাসিন্দাদের নির্বাসনে পাঠিয়ে দেয়। এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নতুন নাম দেয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এরপর থেকে আর্জেন্টিনার সরকার ও জনগণ তাদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু ব্রিটেন দ্বীপগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা শুরু করতেও রাজি হয়নি। ব্রিটেন অতীতের ঔপনিবেশিক আমলের মতো এখনো আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ দখলে রেখে উত্তেজনা জিইয়ে রেখেছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে 2016 সালে স্পষ্ট রায় দিয়েছে জাতিসংঘের মহীসোপানের সীমানা নির্ধারণকারী কমিশন। ওই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্র সীমা আগের থেকে 35% বেড়েছে, কিন্তু ব্রিটেন জাতিসংঘের এই রায়কে তোয়াক্কা না করে দ্বীপপুঞ্জে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং ওই অঞ্চলে সামরিক মহড়া সহ উস্কানিমূলক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই দ্বীপপুঞ্জে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।